একটু কেশে গলা পরিষ্কার করে তিনি বললেন, এখন তাহলে তুমি এসো। আজ আমার মেয়ের জন্মদিন, সে উপলক্ষে নিচে পার্টির আয়োজন করা হয়েছে, সেখানে যেতে হবে আমাকে। তা যান, তবে তার আগে আমার কাগজপত্রগুলো ফেরত দিয়ে যান। আমি তোমার কোনো কাগজপত্র নেইনি যে ফেরত। আবার মিথ্যা কথা। কি প্রমাণ আছে যে আমি মিথ্যা বল? শিষ্যের মেজাজ বিগড়ালো, মুখাবয়বে কঠিন আভা ছড়িয়ে পড়ল তার। প্যান্টের পেছন দিক হতে একটা বন্দুক বের করে আনলো সে। বন্দুকটা সরোয়ার চৌধুরীর কপালে ঠেকিয়ে রুক্ষ কণ্ঠে, মিথ্যার প্রমাণ তো আমার চেয়ে ভালো আপনি বলতে পারেন। এখন ভালোই ভালোই বলুন তো, কাগজগুলো কোথায়? সরোয়ার চৌধুরী ঘাবড়ালেন। মৃত্যুর ভয়ে বুকটা কেঁপে উঠল তার। তিনি জানতেন শিশু একটু গুন্ডা, জিদি ধাঁচের, কিন্তু এই ছেলে যে এত ভয়ঙ্কর তা তার ভাবনার বাইরে ছিল। এত বছরের জীবনে সরোয়ার চৌধুরী বোধ হয় এই প্রথম বন্দুকের নলের মুখে পড়লেন। ভয়ে কুল কুল করে ঘামতে শুরু করলেন তিনি। ভীত কণ্ঠে শীর্ষ, তুমি কিন্তু। এইটুকু বলতে তাকে থামিয়ে দিল শীর্ষ। কপালে ঠেকানো বন্দুকটা আরেকটু শক্তভাবে ধরে বলল, কাগজগুলো কোথায় আছে বলবেন, নাকি গুলি আরে আপনার ওই শয়তানি বুদ্ধিতে ভরা মস্তিষ্কটা উড়িয়ে দেব? সরোয়ার চৌধুরী আটকে উঠলেন। প্রাণের ভয় সবার আছে, কিছু কাগজের জন্য তিনি তার মূল্যবান জীবনটা খোয়াতে পারবেন না। শুকনো ঢুক গিললেন তিনি। কিছুটা ব্যস্ত হয়ে বললেন, বলছি। বলুন তাহলে। সরোয়ার চৌধুরী এলোমেলো দৃষ্টি ফেললেন, নিচু স্বরে বলেন, আলমারিতে আসে। সে বন্দুকটা সরোয়ার চৌধুরীর দিকে তাক করে রেখেই আলমারির দিকে গেল। আলমারির দরজা ধরে টান দিয়ে বুঝলো তালা মারা। বিরক্ত হলো শীর্ষ। এখন আবার তালা খুলতে হবে। তার পুরো সময় এসব ঝামেলা কার ভালো লাগে? শীর্ষ কপাল কুঁচকালো, বিরক্তি ভরা কণ্ঠে বলল, চাবি কোথায়, চাবি দিন। সরোয়ার চৌধুরী চুপ রইলেন। চাবিও দিলেন না, আর কোনো উত্তরও দিলেন না। শীর্ষ দাঁতে দাঁত চেপে ফের বলল, চাবি দিবেন নাকি গুলি ছুড়ব? সরোয়ার চৌধুরী ঢুক গেলেন। নিজে এগিয়ে গেলেন আলমারির দিকে। পকেট থেকে চাবি বের করে খুললেন আলমারিটা। সেখান থেকে কিছু কাগজপত্র বের করে দিলেন শীর্ষের হাতে। শীর্ষ একবার পরখ করে দেখলো সব ঠিক আছে কিনা। অতঃপর পা বাড়ালো দরজার দিকে। তবে দরজার কাছাকাছি যেতেই থেমে গেল সে। পেছন ঘুরে হাতের বন্দুকটা ছুড়ে দিল সরোয়ার চৌধুরীর দিকে। তিনি বন্দুকটা ধরে ফেলতে শীর্ষ বলল, এটা আপনার জন্য, প্রাণপ্রিয় ভাঙা টিনের নোবেল বিজয়ী আঙ্কেল। পরপর শীর্ষ তড়িঘড়ি করে কেটে পড়ল। সরোয়ার চৌধুরী বন্দুকটার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে পড়লেন। এটা তো খেলনা বন্দুক। বাহ্যিকভাবে এটাকে আসল মনে হলেও হাতে ধরলেই বোঝা যায় এটা বাচ্চাদের খেলনা ব্যতীত আর কিছুই নয়। শীর্ষ তাকে এভাবে বোকা বানিয়ে সব কাগজগুলো নিয়ে গেল। আধারের গাঢ়ত্ব বেড়েছে, চারিদিকে নিস্তব্ধ হয়ে পড়তে শুরু করেছে। একটু একটু আশেপাশের অনেক বিল্ডিং এরই আলো নিভতে শুরু করেছে। খানবাড়িরও প্রায় সবগুলো কক্ষেরই আলো নিভে গিয়েছে ইতিমধ্যে। শুধু রান্নাঘরের আলোটা জ্বলছে জলজল করে। রাতের খাবার শেষে ত্রয়ী সব গুছিয়ে রাখছে, বাসনগুলো ধুয়ে সাজিয়ে রাখছে যথাস্থানে। এই কাজ মূলত ফাহমিদা বেগমই করছিলেন। ত্রয়ী দেখতে পেয়ে তাকে ঘুমাতে বলে নিজে করছে। ফাহমিদা বেগম প্রথমে যেতে না চাইলেও পরে ত্রয়ীর জোড়াজুড়িতে বয়স বেড়েছে। সারাদিন এত কাজকর্ম সামলাতে সামলাতে তিনিও ক্লান্ত হয়ে পড়েছিলেন বেশ। ত্রয়ী রান্নাঘরের সব কিছু গুছিয়ে আলোটা নিভিয়ে দিল। বসার কক্ষে প্রজ্বলিত ড্রিম লাইটের আবছা আলোয় পা বাড়ালো নিজ কক্ষের দিকে। তবে বসার কক্ষের ঠিক মধ্য বরাবর আসতেই হুট করে সে ধাক্কা খেল কারো সাথে। আকস্মিক ধাক্কায় হকচকে উঠল ত্রয়ী, সাথে নিজের শরীরের ভারসাম্য হারালো। নিজেকে নিচে পড়া থেকে বাঁচাতে তড়িঘড়ি করে সে খামচে ধরল সম্মুখের ব্যক্তির পোশাকের কিছু অংশ। তবে অন্ধকার এবং তাড়াহুড়ো করে ধরায় পোশাকের সাথে সাথে তার শরীরেও খামচে লাগলো। সাথে সাথে চেঁচিয়ে উঠল সামনের ব্যক্তি, বালির বস্তার বাচ্চা, বালির বস্তা! তখন ছুতে দেইনি বলে এভাবে প্রতিশোধ নিলি? ত্রয়ী চমকালো, ভরকালো। হেতু শীর্ষের কণ্ঠস্বর। সে ধাক্কা খেলো তো খেলো, তাও এই লোকের সাথে। মেয়েটা চোখ তুলে তাকালো উপরের দিকে। আবছা আলোয় শীর্ষের শক্ত চোখ মুখ স্পষ্ট। ঢুক গেল সে। দৃষ্টি নত করতে আটকে উঠল ফের।
ত্রয়ী খামচে ধরেছে তো ধরেছে, তাও শীর্ষের সেই প্যাটের সেই কাটা অংশটাই। মেয়েটা ব্যস্ত হলো, কিছু না ভেবে ছেড়ে দিল শীর্ষের শার্টটা। অমনি ধপাস করে পড়লো ইট কংক্রিটে গড়া শক্ত মেঝেতে। আর্তনাদ করে বলে উঠল। ও মাগো! শীর্ষ কিঞ্চিত সময় নিয়ে কপাল কুঁচকে চেয়ে রইল ত্রয়ীর দিকে, অতঃপর নিজের কক্ষের দিকে পা চালাতে চালাতে বলল। এক মগ কফি নিয়ে আমার রুমে আয়। ত্রয়ী বিরক্ত হলো। মাত্রই সে এলো রান্নাঘর থেকে, এখন আবার রান্নাঘরে গিয়ে কফি বানাতে হবে। তবে সে মুখে প্রকাশ করলো না কিছুই। শীর্ষকে না বলার সাহস তার নেই। লোকটা যা ভয়ঙ্কর, ফুস করে একটা নিঃশ্বাস ফেলল মেয়েটা। কিছুটা সময় নিয়ে কফি বানিয়ে গিয়ে দাঁড়ালো শীর্ষের কক্ষের অভিমুখে। দরজাটা হালকা ফাঁক করা, তবু ত্রয়ী হাত উঁচিয়ে দরজায় টোকা দিল, গলা বাড়ি। আসবো? আয়। ত্রয়ী দরজা ঠেলে ভেতরে ঢুকলো। বিছানার দিকে নজর দিতে চোখে পড়ল শীর্ষকে। লোকটা ফের তখনকার মতো উদম শরীরে আধশোয়া হয়ে বসে রয়েছে বিছানায়। মেয়েটা এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানায়, কফির মগটা বাড়ি দিয়ে কিছুটা ইতস্তত করে বলল। এইভাবে একটা মেয়ের সামনে বারবার পোশাক খুলে শরীর প্রদর্শন করছেন, লজ্জা লাগছে না আপনার? শীর্ষ কফির মগটা নিতে নিতে জবাব দিল। আমার লাজ লজ্জা ছোটবেলা থেকে একটু কম, স্কুল কলেজে পড়াকালীন মেয়েরাও তাই বলতো। ত্রয়ী অবাক হলো, চোখ বড় বড় করে শুধালো। আপনি স্কুল কলেজে থাকতেও খালি গায়ে হতেন, তাও মেয়েদের সামনে? খেলতে গেলে হতাম। ত্রয়ী নাক মুখ কোচকালো, খুব বেশি না ভেবেই ফট করে বলল। যে ছেলেরা পরনারীর সামনে স্বাচ্ছন্দ্যে খালি গায়ে হতে পারে, সেই ছেলেদের আমি দু চক্ষে দেখতে পারি না। এমন ছেলেদের আমি কখনো বিয়ে করব না। শীর্ষ চোখ ছোট ছোট করে তাকালো ত্রয়ীর দিকে, কপাল কুঁচকে বলল। তোকে বিয়ে করতে বলেছে কে? আমি কি একবারও বলেছি আমাকে তোকে বিয়ে করতে হবে? ত্রয়ী থতমত খেলো, কি বলতে মুখ ফসকে সে কি বলে ফেলেছে একদম বুঝতে পারেনি। এখন নিজেরই লজ্জা লাগছে। শীর্ষ তাকে কি ভেবেছে কে জানে। মেয়েটা আমতা আমতা শুরু করলো। শীর্ষ নজর সরালো তার দিক থেকে, কফির মগে চুমুক বসাতে বসাতে বলল। চিনতে থাক, তোর মতো গাধীর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি অন্তত তোকে বিয়ে। ত্রয়ী অপমানিত বোধ করলো। সে মোটেই গাধী নয়, ওই যা একটু ভীতু। হ্যাঁ, এবং তবে শীর্ষকে বিয়ে করার ইচ্ছে তারও নেই। পৃথিবীতে কি পুরুষ মানুষের অভাব পড়েছে যে একে বিয়ে করতে হবে? প্রয়োজনে অবিবাহিত থাকবে, তবু তো লাজ লজ্জাহীন রুক্ষ স্বভাবের নিরামিষ এই অভদ্র লোকটাকে সে বিয়ে করবে না। ত্রয়ী মনে মনে ভেঙচি কাটল, তবে কথা বাড়ালো না আর। পেছন ঘুরে পা বাড়ালো চলে যাওয়ার উদ্দেশ্যে। 2 কদম সে সামনে যেতেই পিছু ডাকলো। কোথায় যাচ্ছিস? ত্রয়ী পেছন ঘুরল, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ রেখে। রুমে যাচ্ছিলাম। কেন, কিছু বলবেন? শীর্ষ ঘাড় ঘুরিয়ে বিছানার পাশের টেবিলের উপরে রাখা ফার্স্ট এইড বক্সটার দিকে ইশারা করলো। ঠান্ডা কণ্ঠে বলল। শুকিয়ে যাওয়া যে ক্ষত তুই তাজা করেছিস, এখন সেই ক্ষতে মলম। মানে? শীর্ষ নিজের প্যাটের ক্ষত স্থানটার দিকে আঙ্গুল তাক করে বলল। তখন খামচে ধরায় রক্ত বেরিয়েছে, পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দে। অবাক হলো ত্রয়ী। এই লোক সন্ধ্যায় এই ক্ষত নিয়ে না কত বড় বড় কথা বলল। সে যখন জিজ্ঞেস করলো ব্যথা হচ্ছে কি, তখন না বললো ব্যথায় চরম উপভোগ্য। আবার রক্ত বের হওয়ার কথা বলাতে বলেছিল কুলসিত রক্ত বেরিয়ে যাওয়া নাকি ভালো। তারপর যখন সে ওই ক্ষত স্থানটা একটু ছুঁয়ে দিতে উদ্যত হয়েছিল, তখন তো বেশ বড় গলায় বলেছিল তাকে ছুলে নাকি জ্বলে পুড়ে যাবে। তাহলে এখন ছুলে জ্বলে পুড়ে যাবে না? ত্রয়ী এক পলক তাকালো শীর্ষের দিকে, পরপর আবার চোখ নামিয়ে বলল। আপনি না তখন বলেছিলেন ব্যথাই ভালো? তাছাড়া আপনি এটাও বলেছিলেন আপনাকে ছুলে নাকি আমি জ্বলে পুড়ে যাব। এরপরেও কি আপনাকে ছোঁয়াটা ঠিক হবে আমার? শীর্ষ হাতের কফির মগটা রাখলো টেবিলে, থমথমে কণ্ঠে বলল। এত কথা তো তোর থেকে আমি শুনতে চাইনি। আমার শুকিয়ে যাওয়া ক্ষতস্থান যখন তুই তাজা করেছিস, তখন এর চিকিৎসাও তোকেই করতে হবে। তাতে যদি তুই জ্বলে পড়ে যাস তো যাবি, কিন্তু এই ক্ষতে মলম না লাগিয়ে তুই এই কক্ষ থেকে এক পাও নড়তে পারবি না। ত্রয়ীর রাগ লাগলো,
চিল্লিয়ে বলতে ইচ্ছে হলো, আপনার ওই ক্ষতস্থান মোটেই শুকনো ছিল না। আমি সন্ধ্যায়ও দেখেছি ওটা তাজা ছিল। আমি কোনো শুকনো ক্ষতস্থানকে তাজা করিনি। মনে মনে এতগুলো কথা বললেও মুখে বলার সাহস পেল না মেয়েটা। এ কথা বললে আবার না শীর্ষ বলে, তুই আমার তাজা ক্ষত স্থানকে আঘাত করে ভর্তা করে দিয়েছিস, রক্ত বের করেছিস। এই অপরাধে তোকে আমি জেলে দেব। তখন কি করবে মেয়েটা? কিন্তু এই ক্ষতের চিকিৎসাও বা সে কিভাবে করবে? লোকটাকে উদম শরীরে দেখেই তার ভিতরে অস্বস্তি অনুভব হচ্ছে। এখন আবার সেই উদম শরীরকে ছুঁয়েও দিতে হবে। স্ত্রীকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো শীর্ষ। ধমকে বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি কাজ শুরু কর। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়। ফার্স্ট এড বক্সটা নিয়ে বসলো শীর্ষের পাশে। আলতোভাবে ওষুধ লাগাতে শুরু করলো ক্ষতস্থানে। তবে একটু ওষুধ ছুঁয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিচ্ছে মেয়েটা। আবার একটু সময় নিয়ে ওষুধ লাগাচ্ছে। শীর্ষ ভ্রু কুচকালো, চোখ ছোট ছোট করে বলল, ওভাবে নাক মুখ কুচকাচ্ছিস কেন? না মানে আপনি ব্যথা পাচ্ছেন না? ওষুধ লাগাতেই স্থানটা জ্বলে উঠছে না? তা জ্বলে উঠলে আমার উঠছে, তাতে তোর কি? তুই নাক মুখ কুচকাচ্ছিস কেন? ওই আর কি। ত্রয়ী আবারও মনোযোগ দিল ক্ষতস্থানে ওষুধ লাগাতে। শীর্ষের দৃষ্টি শীতল হলো। কেমন অদ্ভুত এক প্রশান্তি হানা দিল তার হৃদয় জুড়ে। দৃষ্টি স্থির হলো ত্রয়ীর দিকে। সে তাকাতে চাইছে না এই মেয়েটির দিকে, তবু কেন যেন চোখ ফেরাতে পারছে না। বেহায়া চোখ দুটো তার আদেশের আবদ্ধ হয়ে দেখছে ত্রয়ীকে। মেয়েটা কিছুটা সময় নিয়ে ওষুধ লাগিয়ে উঠে দাঁড়ালো, নরম কণ্ঠে। ঔষধ লাগানো শেষ, আমি তাহলে এখন আসছি। শীর্ষ প্রত্যুত্তরে কিছুই বলল না। ত্রয়ী দাঁড়িয়ে রইল কিঞ্চিত সময় নিয়ে, অতপর বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। শীর্ষ চেয়ে রইল তার গমন পথে। এই মেয়েটির জন্য তার হৃদয়ে কিছু হচ্ছে, কোনো সুখকর অনুভূতির উদয় ঘটেছে। শীর্ষ চাইছে নিজেকে দমিয়ে রাখতে, কিন্তু পারছে না। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। দৃষ্টি নামে পেটের ক্ষতস্থানের দিকে তাকাতেই চোখ মুখ শক্ত হয়ে উঠল। ওই আঘাতটা ক্লাবে মারামারির সময় লেগেছিল। ওই কায়সারটা নির্ঘাত হাতে ধারালো কিছু নিয়ে এসেছিল। তখন মারামারিতে অত কিছু খেয়াল করা হয়নি। তারপর আবার পরে হঠাৎ পুলিশ চলে আসায় তাড়াহুড়ো করে পালিয়ে আসতে হয়েছিল। কিন্তু ওই কায়সার একবার শীর্ষের হাতে পড়ুক, ওকে এই আঘাতের মূল্য সুদে আসলে। রাত বাড়ার সাথে সাথে রবির পাগলামি বেড়েছে। তখন পার্টিতে বসে হুঁশ হারানোর পর সবাই ভেবেছিল তারা বেঁচেছে, কিন্তু না। মাঝ রাস্তায় আবার হুঁশে ফিরে পাগলামি শুরু করেছে সে। তাই এই অবস্থায় তাকে আর বাড়িতে পৌঁছে দেয়নি আলভি এবং নয়ন। নিয়ে এসেছে শীর্ষের ফ্ল্যাটে। রবির বাবা এমনি যা বদমেজাজি মানুষ, ছেলে মদ খেয়ে মাতাল হয়েছে দেখলে নির্ঘাত রামদা তুলে ছুটে আসবেন কুপাতে। এমনি এই লোকটি নাকি প্রথম জীবনে কসাই ছিলেন। এই অবস্থায় রবিকে বাড়িতে নিলে রবি তো মরবেই, সাথে নয়ন আর আলভির প্রাণটাও হারাবে অকালে। হ্যাঁ, নয়ন ফ্ল্যাটে ঢুকেই এক গ্লাস লেবুর শরবত এনে ধরল রবির সামনে, অতঃপর বলল, এটা খেয়ে নিন স্যার। রবি নিল না গ্লাসটা। একটু গন্ধ শুকিয়ে নাক মুখ কুচকে বলল, কি এটা? নিশ্চয়ই বিষ। তোরা আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাচ্ছিস? কি ভয়ঙ্কর লোক তোরা! তোদের নামে আমি মামলা করব। তা না হয় করবেন, আগে এটা খেয়ে তো নিন। না, খাবো না, কিচ্ছুতেই খাবো। আলভি এগিয়ে এলো, গ্লাসটা রবির মুখের সামনে ধরে বলল, আল্লাহর হস্তে খেয়ে নে ভাই, আমাদের একটু উদ্ধার কর। কেন? তোদের ধরেছে কে যে উদ্ধার করতে হবে? আলভি অধৈর্য হলো। রবিকে চেপে ধরে সে খাওয়াতে নিল শরবতটা। রবি ফুঁসে উঠল। শরবতের গ্লাসটা সাথে সাথে ছুঁড়ে ফেলল নিচে মেঝেতে। সাথে সাথে ঝনঝন ধ্বনি তুলে কাচের গ্লাসটা ভেঙে গুড়ে গেল। আলভির মেজাজ বিগড়ালো। খ্যাপাটে কণ্ঠে সে বলল, শালা তোকে তো আসামি। পুরো কথাটা শেষ করার আগে রবির মোবাইলটা বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করলো সে। স্ক্রিনে জলজল করছে বাবা নামটা। এত রাত হলো তবু ছেলে বাড়িতে ফিরেনি, তাই হয়তো কল করেছে। রবি কলটা রিসিভ করলো, কানের কাছে মোবাইলটা ধরে বলল,
হ্যালো রাশেদ ভাই, কেমন আছেন? আপনার বউ কেমন আছে? আঁতকে উঠল নয়ন এবং আলভি। তড়িঘড়ি করে তারা রবির থেকে মোবাইলটা কেড়ে নিল। কলটা কেটে দিল দ্রুততার সাথে। শেষ পর্যন্ত বাপকে বলছে, ভাই, এই ছেলে যা শুরু করেছে আজ, তাদের না মেরে বোধ হয় শান্ত হবে না। রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন। আকাশের সোনালি সূর্যটা আজ বেশ উজ্জ্বল রূপেই ধরা দিয়েছে। জানালা গলিয়ে সূর্যের আলো চোখে মুখে পড়তে নড়ে চড়ে উঠল রবি। শরীরের উপর ভারী কিছু অনুভব করলো। পিটপিট করে চোখ খুলল সে। ডান দিকে তাকাতেই দেখলো নয়ন ঘুমিয়ে আছে, আর বাম দিকে তাকাতেই চোখে পড়ল আলভিকে। দুজনেই দুই দিক থেকে চেপে ধরে রেখেছে তাকে। রবির কপাল কুঁচকে এলো। এরা এই সকাল সকাল তার সাথে কি করছে? রাতভর কি তার কক্ষেই ছিল এরা? ছিটা মেরে দুজনকে নিজের শরীরের উপর থেকে সরিয়ে দিল সে। আকস্মিক আক্রমণে হকচকে উঠল নয়ন এবং আলভি। ঘুম থেকে ধরফরে উঠে বসল বিছানায়। নয়ন হড়বড় করে বলল, কি হয়েছে? কে মেরেছে? আলভিও হঠাৎ ঘুম ভাঙ্গায় আতঙ্কিত হয়ে পড়েছে বেশ। এলোমেলো দৃষ্টি ফেলে সে বলল, কই, কে মরছে? কোনো লাশ তো দেখছি না। রবি বিরক্ত হলো। বিছানা ছেড়ে উঠতে গিয়ে অনুভব করলো তার মাথার পেছনের দিকে বেশ ব্যথা। তাছাড়া মাথাটাও বেশ ভারী ভারী লাগছে। রবি মাথাটা চেপে ধরলো। ব্যথায় নাক মুখ কুঁচকে বলল, মাথায় এখন ব্যথা কেন? আহ, ধীরে ধীরে উঠে বসলো রবি। মাথার পেছনের দিকে হাত দিয়ে বসলেও পেছনের দিকটা ফুলে উঠেছে। রবি চোখে মুখে কাঠিন্য ভাব ফুটিয়ে তুলল। তেতে উঠে বলল, এই তোরা আমার সাথে কি করছিস? আমার মাথার পিছনের দিকটা ফুলে গেছে কেন? নয়ন এবং আলভি আগের থেকে স্বাভাবিক হলো কিছুটা। কোথাও কেউ মরেনি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা। নয়ন রবির দিকে তাকিয়ে বলল, আপনার চাচি আপনাকে গতকাল রাতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, তখন ব্যথা পেয়ে ফুলে উঠেছে বোধহয়। রবি পাশ ফিরে তাকালো নয়নের দিকে। কপাল কুঁচকে শুধালো, কোন চাচি? আর তোরা দুইটা আমার রুমে কি করছিস? কাল বাড়িতে ফিরিসনি তোরা? আলভি বিরক্তি ভরা কণ্ঠে জবাব দিল, শুধু আমরা না, কাল তুইও বাড়ি ফিরিসনি। আমরা সবাই শিফটের ফ্ল্যাটে আসে। রবি আশেপাশে তাকালো। চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। কাল রাতে বাড়িতে না ফিরে সে এখানে ছিল, কিন্তু কেন ছিল? রবি মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো। গতকাল তারা সোরার চৌধুরীর বাড়িতে গিয়েছিল, সেখানে পার্টি ছিল। সে এক গ্লাস পানিও পান করেছিল, তারপর সিঁড়ির কাছে গিয়েছিল উপরে ওঠার জন্য। এরপর আর কিচ্ছু মনে নেই। এরপর কি হয়েছিল তার মনে পড়ছে না কেন? রবি আরও কিছুটা সময় নিয়ে সবটা মনে করার চেষ্টা করলো। শেষে ব্যর্থ হয়ে তাকালো আলভির দিকে। অসহায় কণ্ঠে বলল, আমরা কাল বাড়ি ফিরিনি কেন? আমার কিছু মনে পড়ছে না কেন? আলভি দাঁতে দাঁত চেপে জবাব দিল, কারণ কাল তুই মাল খেয়ে টাল হয়ে পড়েছিলিস শালা। তোর জন্য আমারও বাড়ি যেতে পারিনি। মাল খেয়েছিলাম? এই পার্টিতে যে পানীয়টা খেয়েছিলি, ওইটা বিদেশি লাল পানি ছিল। ও, তাহলে আমাকে বাড়িতে না নিয়ে এনে এখানেই ভালো করেছিস, নয়তো আমার বাপ জানতে পারলে আমাকে কালই কবর দিয়ে দিত। নয়ন বিছানার পাশের টেবিল থেকে রবির মোবাইলটা তুলে বাড়িয়ে দিল তার দিকে। অতঃপর বলল, আপনার বাবা কল করেছিলেন স্যার। আপনি কল রিসিভ করে তাকে বাই ডেকেছিলেন। সেই থেকে সে আপনার জন্য রামদানি অপেক্ষা করছে। আপনার বোন মেসেজ করেছে, চেক করে দেখুন। রামদা সহ ছবি পাঠিয়েছে বোধহয়। উপর থেকে মেসেজটা পড়তে পারলেও ছবিটা দেখতে পারিনি। রবি আতকে উঠল। পরপর শুকনো ঢুক গেল কয়েকটা। তার বাবা তার জন্য রামদানি বসে আছে। আজ বাড়িতে গেলে তার আর বেঁচে ফিরতে হবে না। না, সে এখন বাড়িতে ফিরবে না, কিছুতেই না। আগে জীবন বাঁচানো, তারপর অন্য কিছু। শহর জুড়ে কোলাহলের ঘনঘটা। ত্রয়ী আর রিমা কেবলই কলেজে এসে পৌঁছালো। বাড়ির গাড়িতে রিমা প্রতিদিন কলেজে আসে। আগের দিন ত্রয়ীকে আনবে না বলে আগে আগে সে চলে এসেছিল। তাছাড়া শীর্ষ ত্রয়ীকে নিয়ে আসতে রাজি হয়েছিল বলে কিছু বলেননি আব্দুর রহমান খান। কিন্তু আজ রিমা গাড়িতে বসার আগেই তিনি ত্রয়ীকে গাড়িতে বসিয়ে দিয়েছেন।
বিষয়টি রিমার ভালো না লাগলেও বাবার মুখের উপরে বলতে পারেনি কিছুই। ফলস্বরূপ ত্রয়ীর সাথে আসতে হয়েছে কলেজে। কলেজের সামনে গাড়ি থামতে রিমা গাড়ি থেকে নেমে পড়ল। ত্রয়ীকে ফেলে রেখে হন হন করে ঢুকলো সে কলেজের মধ্যে। ত্রয়ী তাকে পেছন থেকে ডাকতে গিয়েও আটকে গেল। এই কয়েকদিনে সে বেশ ভালোভাবেই বুঝে গেছে এই মেয়েটি তাকে পছন্দ করে না, কিন্তু কেন পছন্দ করে না সে কারণ অজানা। সে কি কিছু করেছে, কিন্তু তাদের বাড়িতে সে এসেছে বা কয়দিন যে এর মধ্যেই কিছু করে বসবে। ত্রয়ী বার কয়েক তাকে অপছন্দ করার কারণ জিজ্ঞেস করতে গিয়েও করতে পারেনি। এই বাড়িতে আসার পর থেকে এখন পর্যন্ত রিমা তার সাথে তেমন কথাই বলেনি। দেখলে কেমন এড়িয়ে চলে, চোখ মুখ কুঁচকে ফেলে। তাই তাকে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করার সাহস করে উঠতে পারেনি ত্রয়ী। আবার যদি রেগে যায়, ত্রয়ী আস্তে ধীরে গাড়ি থেকে নামলো। আশেপাশে নজর বুলিয়ে আড়ষ্ট ভঙ্গিতে ঢুকলো কলেজের ভেতরে। চারিদিকে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেউ কেউ মাঠে সবুজ ঘাসের উপরে বসে আড্ডা দিচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ আবার তার মতোই কেবল এসেছে। ত্রয়ীর এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎই নজর গেল আদুরে একটা বকুল গাছের দিকে। সে গাছের নিচে জন কয়েক ছেলে দাঁড়িয়ে রয়েছে, নিজেদের মধ্যে আলোচনা করছে, কিন্তু কি নিয়ে। তাদের মধ্যেও একজনের দিকে ত্রয়ীর দৃষ্টি স্থির হলো। ওটা শীর্ষ? হ্যাঁ, শীর্ষই তো। তার দিকে তাকিয়ে তাকিয়ে পাশের ছেলেটাকে কিছু বলছে। ভ্রুযুগল কুচকে এলো মেয়েটার। এই লোক এখানে কি করছে? সকাল সকাল তো কি জরুরি কাজ আছে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো। হে, তার জরুরি কাজ? ত্রয়ী শীর্ষের দিকে দৃষ্টি দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে আর খেয়াল করেনি। সামনে থেকে হঠাৎ তার মুখোমুখি কেউ চলে আসতেই টনক নড়ল, হাঁক চোখে উঠল সাথে সাথে। ছিটকে দূরে সরে এলো সময় ব্যয় না করে। একটুর জন্য সামনের ব্যক্তির সাথে ধাক্কাটা লাগেনি। ত্রয়ী চোখ তুলে তাকালো। সামনের ব্যক্তিকে দেখে অপ্রস্তুত হলো সে। এ তো সেদিনের সেই ব্যক্তি, শাহেদ নাকি যেন নাম, এই কলেজেরই গেস্ট অধ্যাপক। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল, আমতা আমতা করে বলল, দুঃখিত, আমি আসলে অন্যদিকে খেয়াল করতে গিয়ে এদিকটা খেয়াল করিনি। শাহেদ আলতু হাসলো, অভয় দিয়ে বলল, ইটস ওকে। তা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজ একা এসেছো? শীর্ষ আসেনি? এসেছে ওই বকুল গাছের নিচে। ত্রয়ী বকুল গাছের দিকে ইশারা করলো। শীর্ষের দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো। বুকের ভেতরটা কেমন জ্বলে উঠল। রবি আলফি নয়নকে নিয়ে সে এখানে এসেছিল একটা কাজে। ক্লাবে দুই দলের মধ্যে কয়েকদিনের ভিতরে একটি ক্রিকেট খেলার আয়োজন করতে চাইছিল তারা। সেই খেলাটা এই কলেজ মাঠে খেলার চিন্তা ভাবনা করছিল সবাই মিলে। সেই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে একটু কথা বলতে এসেছিল, কিন্তু এখানে এসে তো অন্য কিছুই দেখছে। শীর্ষ লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ত্রয়ীর নিকট। শাহেদ শীর্ষকে দেখেই ওষ্ঠে হাসি ফুটিয়ে তুলে বলল, কিরে শীর্ষ, কেমন আছিস? শীর্ষ জবাব দিল না কোনো। শাহেদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে এক পলক তাকিয়ে খপ করে ধরল ত্রয়ীর এক হাত, টেনে অন্যদিকে নিয়ে যেতে যেতে বলল, কলেজে আসতে না আসতেই সবার সাথে খাতির পাতানো শুরু করে দিয়েছিস। শাহেদের সাথে এত কথা কিসের তোর? ত্রয়ী দৃষ্টি নত করলো, মিনমিনে কণ্ঠে জবাব দিল, না মানে উনি তো আমার স্যার। এইটুকু বলতে মেয়েটাকে থামিয়ে দিল শীর্ষ। কপাল কুঁচকে বলল, ওটা সার না, সার হবে। লুচু সার একটা। মেয়ে মানুষ দেখলেই শুধু গল্প জুড়ে দিতে মন চায়। তেমনটাও না, ওনার কোনো দোষ নেই, আমি ওনার সামনে গিয়ে পড়েছিলাম। শীর্ষ থেমে গেল। ত্রয়ীর হাত ছেড়ে দিয়ে বলল, এখন তুই আমাকে শিখাবি কার দোষ আছে আর কার দোষ নেই। ঠিক তা না, আপনি বললেন না তিনি লুচু, কিন্তু আমার সাথে তো তিনি তেমন কোনো ব্যবহার করেননি। তাহলে তুই কি বলতে চাইছিস? শাহেদ ভালো? ত্রয়ী চোখ তুলে একবার তাকালো শীর্ষের দিকে, পরপরই অবাক দৃষ্টি নত করে বলল, খারাপও না। শীর্ষের মেজাজের পারদ ধপধপ করে বেড়ে গেল। বিক্ষিপ্ত হয়ে উঠল মন মস্তিষ্ক। হঠাৎ এমন হওয়ার কারণ খুঁজে পেল না সে।
অবশ্য কারণ খুঁজলেও না। এত সময় কোথায়, কই আর হাতে। শীর্ষ ফের ত্রয়ীর হাত ধরলো শক্ত করে, টেনের সামনের দিকে নিয়ে যেতে যেতে বলল, কলেজে পা রাখতে না রাখতেই সাহস বেড়ে গেছে তোর। গতকাল আমি বারণ করার পরও ক্লাস করেছিস, আজ আবার আমার মুখে মুখে তর্ক করছিস। কাল বলেছিলাম তোকে এখানে আর পড়াবো না, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ঝামেলায় আর তা নিয়ে মাথা ঘামানো হয়নি। আজ মনে হচ্ছে তোকে একদমই পড়ানোই উচিত না, তা হোক এখানে বা অন্য কোথাও। ত্রয়ী আটকে উঠল। তাকে পড়ানো উচিত না, তার মানে কি তার পড়াশোনা বন্ধ করে দেওয়া হবে? না, এটা হতে পারে না। তাকে পড়তে হবে, অনেক দূর অবধি পড়তে হবে, নয়তো জীবন চলবে কিভাবে? সারা জীবন অন্যের মাথার উপর বোঝা হয়ে থাকতে চায় না সে। হ্যাঁ, অনেক তো হলো ওর উপর নিজেকে বোঝা বানিয়ে ঠেলে দেয়া। এবার নিজের পায়ে দাঁড়াতে হবে। ত্রয়ী জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরে একটু সাহস সঞ্চয় করলো। হাতটা টেনে ছাড়িয়ে নিল শীর্ষের হাতের ভাঁজ থেকে, ঢোক গিলে বলল, আমি পড়বো, এখানেই পড়বো। তোর সাহস তো কম নয়। বালির বস্তা, তুই আমার মুখের উপরে কথা বলছিস? না মানে, শীর্ষ দাঁতে দাঁত পিষল। ধুম। কি মানে করছিস? আমার সাথে বাড়িতে চল এক্ষুনি। না আমি যাব না। শীর্ষের ক্রোধ বাড়লো, আরও কটমট করে বলল, তুই কিন্তু এখন আমার অবাধ্য হচ্ছিস, এর ফল কিন্তু ভালো হবে না। ত্রয়ী শুকনো ঢুক গেল, কাদো কাদো হয়ে বলল, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমার এমনি এই পৃথিবীতে কেউ নেই। তারপর আপনার বাবা দয়া করে আমাকে এখানে নিয়ে এলেন, আপনাদের বাড়িতে ঠাঁই দিলেন, পড়াশোনার সুযোগ দিলেন। দয়া করে আপনি সেই সুযোগটা কেড়ে নেবেন না। প্রথম বাক্যটি, অর্থাৎ আপনি আমার সাথে এমন কেন করছেন, এই বাক্যটি কানে বাজলো শীর্ষের। সত্যি সে এমন কেন করছে? প্রয়োজনের তুলনায় একটু বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে না সে, তাও বাড়ির একটা মেয়ের জন্য। ত্রয়ী একজন প্রাপ্তবয়স্কা স্বাধীন নারী, তার যেখানে ইচ্ছা যাওয়ার এবং যার সাথে ইচ্ছা কথা বলার অধিকার আছে। সেখানে তার এমন ব্যবহার অবাঞ্ছিত ব্যতীত আর কিছুই নয়। শীর্ষ দ্বিধায় পড়ল, নিজেকে কেমন বোকা বোকা লাগলো। তবে পরক্ষণে আবার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল। সব দোষ সেই মেয়েটার। এসেছে পর থেকে যেন তাকে পাগল বানাতে উঠে পড়ে লেগেছে। মেয়েটা তার সামনে এলেই কেমন অন্যরকম এক অনুভূতি হয় হৃদয়ে। মেয়েটার চেহারা দেখলে শান্তি অনুভব হয়। এমনটা তো হওয়ার কথা নয়, আগে কখনো হয়নি, তাহলে এই মেয়ের ক্ষেত্রে কেন হবে? শেষে সব রাগ গিয়ে পড়ল ত্রয়ের উপরে। ফুঁসে উঠল সে, শ্বাসে বলল, তুই আর আমার সাথে কথা বলবি না, বালির বস্তা। আমার সামনেও আসবি না। তোর মুখ যেন আমি না দেখি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। কথাগুলো বলে আর এক দণ্ড দাঁড়াল না শীর্ষ, হনহন করে চলে গেল। এতক্ষণে যেন হাঁপ ছেড়ে বাঁচল ত্রয়ী। যাক, লোকটা অবশেষে বিদায় হয়েছে। আর যাওয়ার আগে কি বলে গেল? তার সাথে যেন কথা না বলে, তার সামনে যেন না যায়। ঠিক আছে, ত্রয়ী তাই করবে। এমনিতেও ওই লোকটার সাথে কথা বলার বা তার সামনে যাওয়ার কোনো ইচ্ছা নেই তার। ত্রয়ী ভেঙচি কাটল, পেছন ঘুরে হাঁটা ধরল তার শ্রেণীকক্ষের দিকে। শুধু রয়ে গেল আদরে বকুল গাছের নিচে 3 জোড়া অবাকতা ঘেরা আঁখি। রবি, আলভি এবং নয়ন এতক্ষণ অবাক হয়ে দেখছিল শীর্ষ এবং ত্রয়ীকে। তবে শীর্ষের চোখে মুখে রাগের আভাস লক্ষ্য করে এদিকটায় আসার সাহস করেনি তারা। এতক্ষণ পরে অবাক সুরে আলভি শুধালো, মেয়েটা কে রে? রবি জবাব দিল, কে জানে, তুইও যেখানে আমিও সেখানে। নয়ন কিছুটা ভাবুক ভঙ্গিতে আলভিকে বলল, আপনার নানি নয় তো স্যার? আলভি কটমট করে তাকালো নয়নের দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, আমার নানি এখানে আসবে কোথা থেকে হতচ্ছাড়া? তিনি তো আরো বহু বছর পূর্বেই ওপরের টিকিট কেটেছে। আরে সেই নানি নয়, কাল শীর্ষ স্যারের দুপুরে ফ্ল্যাট চলে আসার সময় আপনাকে আরেক নানির কথা বলে এলো না, সে নয় তো? রবি এবং আলভি তাকালো ত্রয়ীর গমন পথের দিকে। একযোগে বলল,
হতেও পারে। গোধূলি লগ্ন, আকাশের উজ্জ্বল সূর্যটা রক্তিম আকার ধারণ করে ঢলে পড়েছে একদিকে। পাখিরা নিজেদের সারাদিনের খাবারের খোঁজের বিরতি দিয়ে তারা লাগিয়েছে নিরফিরার। ত্রয়ী ছাদ থেকে সবার জামা কাপড় তুলে সিঁড়ি বেয়ে নামছিল নিচের দিকে। হঠাৎ তার চোখ পড়ল শীর্ষের দিকে। সিঁড়ির দিকে আসছে লোকটা, হয়তো উপরে তার নিজ কক্ষে যাবে। ত্রয়ী তৎক্ষণাৎ জামা কাপড় দিয়ে নিজের মুখটা ঢেকে নিল।